নমস্কার, বেঙ্গলি স্কলার মেকার ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন আলোচনায় তোমাদের স্বাগত জানাচ্ছি। আমরা আজকে বাংলা নেট সেট পরীক্ষা প্রস্তুতি পর্বে রাধা উপন্যাসটা নিয়ে আলোচনা করব এবং এখানকার যে গুরুত্বপূর্ণ তথ্যকোষ রয়েছে রাধা উপন্যাসের সারাংশ আলোচনা করব এবং সবশেষে আমাদের কাঙ্ক্ষিত প্রশ্নোত্তর পর্ব নিয়ে আমরা থাকছি। এবার তোমাদের কাছে একটাই অনুরোধ যে প্রথম থেকে যে আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ তথ্যকোষ, এই উপন্যাসের সারাংশ এবং প্রশ্নোত্তর পর্ব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। আমার মনে হয় রাধা উপন্যাস নিয়ে যাদের সমস্যা রয়েছে এখান থেকে কিছুটা হলেও তোমরা উপকৃত হবে। তাহলে চলো দেরি না করে শুরু করছি আজকের আলোচনা, যেখানে আমরা রাধা উপন্যাসের তথ্যকোষের মধ্যে যেখানে জানানো হচ্ছে যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রাধা উপন্যাসটি প্রথম প্রকাশ হয়েছিল শারদীয়া আনন্দবাজার পত্রিকায়। রাধা উপন্যাসটি গ্রন্থাগারে প্রথম প্রকাশ হয় 1364 বঙ্গাব্দে, অর্থাৎ 1958 খ্রিস্টাব্দে ত্রিবেণী প্রকাশন থেকে। অর্থাৎ আমাদের 1364 বঙ্গাব্দটাও পরিষ্কার মনে রাখতে হচ্ছে এবং 1958 খ্রিস্টাব্দটাও মনে রাখতে হচ্ছে, কারণ নেটের থেকে যে কোনোভাবেই কিন্তু প্রশ্নটা আসতে পারে। বঙ্গাব্দ দিয়েও প্রশ্ন আসতে পারে, খ্রিস্টাব্দ দিয়েও প্রশ্ন আসতে পারে। তারপরে দেখো, রাধা উপন্যাসটির প্রথম মিত্রঘোষ সংস্করণ প্রকাশিত হয় ফাল্গুন 1374, অর্থাৎ প্রথম প্রকাশের 10 বছর পরে মিত্রঘোষ সংস্করণ থেকে রাধা উপন্যাসটি আবার প্রকাশিত হচ্ছে 1374 বঙ্গাব্দে। রাধা উপন্যাসটি শ্রীযুক্ত প্রেমেন্দ্র মিত্রকে উৎসর্গ করা হচ্ছে, আরেকজন কথা সাহিত্যিক, যেখানে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় প্রেমেন্দ্র মিত্রকে পরম মিত্র বরেশু বলে সম্বোধন করেছেন। দেখো, এই জায়গাগুলো খুব ছোট ছোট কিন্তু খুব সেন্সিটিভ। নেট কিন্তু এই সমস্ত বিষয়গুলোকে খুব টার্গেট করে। আমরা সকলেই জেনে যাব যে রাধা উপন্যাসটি প্রেমেন্দ্র মিত্রকে উৎসর্গ করা হয়েছে, কিন্তু প্রশ্ন কিন্তু তা আসবে না। প্রশ্ন কি আসবে? প্রশ্ন আসবে প্রেমেন্দ্র মিত্রকে কি বলে সম্বোধন করেছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এই জায়গাটা কিন্তু আমরা অনেকেই নজরআন্দাজ করে যাব বা অনেকেই কিন্তু খেয়াল করব না। আর যেই জায়গাগুলো ছাত্রছাত্রীরা খেয়াল করবে না, নেট কর্তৃপক্ষ কিন্তু খুব ভালো করে জানে যে ছাত্রছাত্রীরা কোন জায়গাগুলো খেয়াল করে না, এবং সেই জায়গাগুলোকেই কিন্তু টার্গেট করা হয়। ঠিক আছে, আমি বারবার করে সমস্ত নেটের যে আলোচনাগুলো করা হয় এবং সেই ক্লাসগুলো তোমাদের না হয় সবসময় আমি এই কথাগুলো বলি। ঠিক আছে, তোমরা কিন্তু অবশ্যই ধৈর্য সহকারে এবং খুব সচেতনভাবে উপন্যাসটি পড়বে, এবং এই যে প্রশ্নোত্তর পর্বে আমরা যখন যাব তখন আমরা আরও অনেক কিছু বলার আছে, তোমরা একটু ধৈর্য সহকারে শোনো। তাহলে দেখো, রাধা উপন্যাসের আখ্যাপত্রে তারাশঙ্কর দুটি সংস্কৃত শ্লোক উল্লেখ করেছেন। ঠিক আছে, জয়ামুগ্ধং জগৎ সর্বং সর্বদেহাভিমানী মানিন, এবং তারপরে সরগরল খণ্ডনং মম শিরসী মণ্ডনং দেহি পদপল্লব মুদারম। তাহলে এই যে দুটো সংস্কৃত শ্লোক দেওয়া হয়েছে, সেখানে সেটা কোথা থেকে নেওয়া হয়েছে? জয়দেবের গীতগোবিন্দ থেকে। তাহলে এই যে 2 নম্বর সংস্কৃত শ্লোকটা আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু এই পশ্চিমবঙ্গ সেট পরীক্ষার যে 2020-তে এই প্রশ্নটা এসেছিল। সরি, এটা হচ্ছে আসাম সেটে এই প্রশ্নটা এসেছিল। ঠিক আছে, আসাম সেটে এই প্রশ্নটা এসেছিল জয়দেবের গীতগোবিন্দ থেকে। ঠিক আছে, আমরা বিগত বছরের প্রশ্ন নিয়েও এসেছি। তোমরা প্রশ্নোত্তর পর্বটা যখন দেখবে তখন আমরা বিগত বছরের প্রশ্নোত্তর দেখবো যে কোন কোন বছরে রাধা উপন্যাস থেকে প্রশ্ন এসেছে। এবার এই রাধা উপন্যাসের শুরুতে 18 শতকের তৃতীয় দশককালের উল্লেখ আছে। তাহলে কিন্তু এটা আমাদের মনে রাখতে হচ্ছে যে 18 শতকের তৃতীয় দশক, এই তৃতীয় দশকটা কিন্তু আমাদের মনে রাখতে হচ্ছে। অনেকেই আমরা এই 18 শতক মনে রাখবো, কিন্তু তৃতীয় দশকটা আমাদের অনেকেরই খেয়াল থাকবে, সেই জন্য তৃতীয় দশকটা আমাদের মনে রাখতে হবে। এই সময় ভারতবর্ষের ছিল মুঘল আমল। ঠিক আছে, দেখো, সুবে বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী ছিল মুর্শিদাবাদ। তৎকালীন সময় মুর্শিদাবাদ শহরে টাকায় 5 মণ চাল পাওয়া যেত। বীরভূম জেলার অজয় নদীর তীরে রয়েছে ইলামবাজার বা ইলেমবাজারগঞ্জ। ইলেমবাজার থেকে পশ্চিমে যোগুবাজার। ইলামবাজারে সে সময়ের সবচেয়ে জমজমাট গঞ্জ ছিল। এই গঞ্জের সবচেয়ে বড় কারবার ছিল লাক্ষার। ঠিক আছে, উপন্যাসের মুখ্য চরিত্র কৃষ্ণদাসীর মেয়ের নাম ছিল গোবিন্দমোহিনী। গোবিন্দমোহিনীর পিতার নাম ছিল গোপাল দাস। মহারানা জয়সিং জয়পুরে, দিল্লিতে, মথুরায়, জেনিতে আর কাশীতে মানমন্দির প্রতিষ্ঠা করেছেন। জয়সিং ছিলেন সংস্কৃত ভাষার অনুরাগী এবং পৃষ্ঠপোষক, শাস্ত্র পরায়ণ এবং সত্যসন্ধানী। অজয় তটে কেন্দুবিল্লের কদমখণ্ডির ঘাট হল ইতিহাস বিখ্যাত। বর্ধমানের রাজ সরকারের ব্যয়ে 1614 শকাব্দে অর্থাৎ 1692 খ্রিস্টাব্দে নতুন নচুরার মন্দির তৈরি হয়। মানুষের মনে এইরকম একটি বিশ্বাস রয়েছে যে বহু শত সূর্যগ্রহণের গঙ্গাস্নানের পুণ্য একত্রিত করলে যে ফল হয়, 1 বারুণী গঙ্গা স্নানে সেই পুণ্য ফলের অধিকার হয় মানুষ। অর্থাৎ রাধা উপন্যাসের মধ্যে যে সমস্ত তথ্যগুলো রয়েছে তার একটু সংক্ষিপ্ত তথ্য তোমাদের সামনে রাখলাম, যাতে এই জায়গাগুলো তোমাদের সচেতনভাবে তোমরা মনে রাখতে পারো, সেই জন্য এগুলোকে উদ্ঘাটন করা। এইবার আমরা রাধা উপন্যাসের বিষয়বস্তুর মধ্যে আসি। বিষয়বস্তু বলতে এটা আমার মনে হয়েছে যে এইভাবে যদি তোমাদের সামনে রাখা হয় তাহলে রাধা উপন্যাসের মধ্যে কী রয়েছে সেই জায়গাটা তোমাদের একটু ওয়াকিবহাল করানোর জন্য এই জায়গাটাকে রাখা হয়েছে। কেমন? তোমরা একটু ধৈর্য সহকারে শুনলে পরে আমার মনে হবে যে এই রাধা উপন্যাসটা যারা পড়নি তাদের একটু আন্দাজ তৈরি হবে, একটা ধারণা তৈরি হবে। দেখো, রাধা উপন্যাসে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের এই রাধা উপন্যাসটি প্রথম ঐতিহাসিক উপন্যাস।
উপন্যাসের পটভূমি অষ্টাদশ শতকের অবক্ষয়িত সমাজ। উপন্যাসটি শুরু হচ্ছে 1726 থেকে 27 খ্রিস্টাব্দ, সুবে বাংলায় নবাবদের উজ্জ্বল জৌলুস। আর উপন্যাস শেষ হয়েছে পলাশির যুদ্ধের তখনও 4 মাস শেষ হয়নি এই মর্মে। অর্থাৎ উপন্যাসের যে পরিসর কালখণ্ড যে দেখতে পাচ্ছি সেটা খুব বিস্তৃত, অর্থাৎ 30 বছরের। ঠিক আছে, তাহলে এই যে 30 বছরের ব্যাপার, সময়কালটার মধ্যে রাধা উপন্যাসটা লেখা হচ্ছে, সেই খণ্ডকালটা, সেটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। বিস্তৃত ঘটনাবর্তের বিশ্বস্ত বিবরণ থাকলেও রাজনৈতিক ঘটনাবর্ত উপন্যাসে পটভূমিকা মাত্র। এই রাজনৈতিক পটভূমিকায় তারাশঙ্কর উপস্থাপন করেছেন বীরভূমের বৈষ্ণব ও শাক্ত ধর্মের অবক্ষয়ের মূল সুরটিকে। কৃষ্ণ সাধনা থেকে রাধাতত্ত্বকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে বৈষ্ণব দর্শনের এক নতুন অভিজ্ঞতা সন্ধানে ব্রতী হন এই মহন্ত মাধবানন্দ। অপরদিকে মা কৃষ্ণদাসীর প্ররোচনায় মোহিনী মাধবানন্দকে কৃষ্ণরূপে আরাধনা করে এবং প্রত্যাখ্যান সত্ত্বেও কৃষ্ণ সাধনার পথ থেকে বিচ্যুত হয় না। উপন্যাসে শেষে রাধাতত্ত্বে অবিশ্বাসী মাধবানন্দের প্রত্যাখ্যাতা মোহিনীর একাগ্র প্রেমের সুদীর্ঘ তপস্যার কাছে আত্মসমর্পণ করে। মোহিনী এখানে পরকীয়া সাধনায় বিরোহী রাধার প্রতিবিম্বে, আর কৃষ্ণদাসী পরকীয়া তত্ত্বের দৈহিক প্রকৃতির স্বরূপ। ঠিক আছে, কাহিনীর মাধবানন্দ মোহিনী অংশ লেখকের কল্পনাপ্রসূত এবং পরকীয়ার চরম রূপ হিসাবে বিকৃত মানসিকতায় সমকালের বাস্তব। উপন্যাসটি শুরু হচ্ছে তখন ভারতবর্ষে মুঘল আমল, সুবে বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদ। সুবে বাংলায় নবাবদের উজ্জ্বল জৌলুস। এই 1726 থেকে 27 খ্রিস্টাব্দ, একটু আগেই বললাম, 30 বছরের কথা এই পলাশী যুদ্ধের মধ্যে রয়েছে। সিরাজদৌল্লাকে সরিয়ে দেওয়ার পর মসনদের সিংহাসনকে কেন্দ্র করে মির্জাফর, দুর্লভ রাম, মির্জা মেহেদি, আমিনা খাঁ, রামনারায়ণ রায় নানাভাবে জট পাকিয়ে মসনদের দখলের চেষ্টা করে। আর এর সুরিপথে ইংরেজরা ক্লাইভের হুকুমে নিজেদের প্রাধান্য বিস্তারে তৎপর হয়েছে। তাহলে এই জায়গাগুলো আছে। আবার এর মধ্যেই ঘটে যাচ্ছে বর্গী আক্রমণ, অর্থাৎ 5 বার বর্গী আক্রমণ ঘটে যাচ্ছে। এই জিনিসটাকেও কিন্তু তারাশঙ্কর দেখাচ্ছেন, যেহেতু ঐতিহাসিক উপন্যাস, সেই ঐতিহাসিক উপন্যাসের আদলে কিন্তু দেখানো হচ্ছে। বাংলাদেশ থেকে পাঞ্জাব পর্যন্ত বিরাট ক্ষেত্রে দীর্ঘ 16 বছরের যুদ্ধ যেন কলির কুরুক্ষেত্র। অর্থাৎ সমস্ত রাধা উপন্যাসে তারাশঙ্কর সুযোগ মতো উপস্থাপন করেছেন অষ্টাদশ শতকের বিস্তৃত অধ্যায়, এবং বিস্তৃতীয় যে উপন্যাসের পরিসর প্রায় 30 বছরের। এই বিস্তৃত পটভূমিকায় বিশিষ্ট আবহ আনতে আমাদের পৌঁছে দিয়েছেন তার সযত্ন লালিত রার বাংলায় বীরভূম জেলার অজয় নদীর তীরের ইলমবাজার। আর এই উত্থান পতনের গল্পে স্থানিক পটভূমি রূপে ফিরে আসছে তার রার বাংলা। এবার এই রার বাংলার কথা তারাশঙ্কর শুধু রাধা উপন্যাসে নেই, অন্যান্য অনেক উপন্যাসে কিন্তু এই রার বাংলার কথা তারাশঙ্কর বলেছেন। রাধার উপন্যাসেও তারাশঙ্কর সেই রার বাংলার উত্থান পতনের কথাই বলেছেন, অন্য মাত্রায়, অন্য প্রেক্ষাপটে, অন্য ধারণায়। এখানে বৈষ্ণব শাক্ত ধর্মের অবক্ষয় দেখানো হয়েছে। জয়দেবের বৈষ্ণব ভাবনার বিধৌত বীরভূমে বৈষ্ণব ধর্মের যে অবক্ষয় তারাশঙ্কর মুসলমান মূল্যায়ন করেছেন রাধা উপন্যাসে, তার জন্যই এই বেছে নিয়েছেন তিনি অষ্টাদশ শতকের শেষার্ধ। ঠিক আছে, বৈষ্ণব ধর্মের স্বকীয়া পরকীয়া দ্বন্দ্বকে উপস্থাপন করে রাধা উপন্যাসে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় দেখালেন পরকীয়ার চরম রূপ। কৃষ্ণ সাধনা থেকে রাধা তত্ত্বকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে বৈষ্ণব দর্শনের এক নতুন অভিজ্ঞানকে সন্ধান করতে ব্রতী হয়েছেন মহান্ত মাধবানন্দ। অপরদিকে প্রবল পৌরসদীপ্ত মাধবানন্দের মধ্যে মা কৃষ্ণদাসের প্ররোচনায় কৃষ্ণস্বরূপ উপলব্ধি করে কিশোরী মোহিনী তাকে আরাধনা করতে থাকে নিজেকে রাধাভাবে প্রণোদিত করে। কিন্তু মহান্তের সাধনায় একনিষ্ঠতায় মোহিনী মাধবানন্দকে কৃষ্ণরূপে পেতে ব্যর্থ হয়, কিন্তু তা সত্ত্বেও প্রত্যাখ্যাত মোহিনী কৃষ্ণ সাধনার পথ থেকে বিচ্যুত হয়নি। এখানে মোহিনী পরকীয়া সাধনার পথে বিরোহী রাধার প্রতিবিম্ব এবং কৃষ্ণদাসী পরকীয়া দত্তের দৈহিক বিকৃতির স্বরূপ। অন্যদিকে মোহিনীকে বাঁচাতে গিয়ে মাধবানন্দ অস্ত্র হাতে তুলে নিয়েছেন বিভিন্ন সময়। রাধা তত্ত্বে অবিশ্বাসী মাধবানন্দের প্রত্যাখ্যাত মোহিনী একাগ্র প্রেমের সুদীর্ঘ তপস্যার কাছে আত্মসমর্পণই রাধা উপন্যাসের মূল উপযোগ্য বিষয়। ঠিক আছে, তাহলে এই যে আমরা রাধা উপন্যাসের পুরো জায়গাটা বুঝতে চাইলাম সংক্ষেপিতভাবে, সেটা কিন্তু তোমরা যখন রাধা উপন্যাসটা পড়বে তখন কিন্তু এই জায়গাগুলো আরও ডিটেলভাবে পড়তে হবে এবং খুব ছোট ছোট তথ্যগুলো কিন্তু তোমাদের নোট নিয়ে রাখতে হবে। তাহলে চলো আজকে প্রশ্নোত্তরের যে রাধা উপন্যাস রয়েছে আজকে আমরা সেটা দেখে নিই যে কি বলা হয়েছে। প্রথমেই দেখো, উপন্যাসের শুরুতে যে সময়কালের উল্লেখ আছে, আমি প্রথমেই বলেছিলাম যে 3য় দশকটা আমাদের মনে রাখতে হবে। 18 শতক তো আমরা জানি, তাহলেই সঠিক উত্তর হয়ে যাচ্ছে 18 শতকের 3য় দশক। তারপরে আমরা বিশেষত আজকে যে প্রশ্নোত্তর পর্ব আছে, সেই প্রশ্নোত্তর পর্বে আমরা মূলত মন্তব্যের যে শুদ্ধ অশুদ্ধের যে তোমাদের জায়গাটা আসে সেটাকে খুব ভালোভাবে টার্গেট করা হয়েছে এবং সেই জায়গাটাকে আমরা খুব বেশিভাবে নিয়ে এসেছি এখানে, যাতে সেই যে যত তথ্য রয়েছে সেই তথ্যগুলোকে যেন তোমরা ভালো মতো নোট ডাউন করে সেইভাবে স্মরণস্থ করে রাখতে পারো। দেখো এখানে কি বলেছে, কিছু মন্তব্য দেওয়া হয়েছে। 18 শতকের 3য় দশকের শেষের দিকে ভারতবর্ষে মুঘল আমল শুদ্ধ। শুভে বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদ শুদ্ধ। মুর্শিদাবাদ শহরে তখন টাকায় 3 মণ চাল পাওয়া যায়, কিন্তু আমরা তো থেকেই বলেছিলাম টাকায় 5 মণ চাল পাওয়া যায়, তার মানে এটা অশুদ্ধ হয়ে যাচ্ছে। এবং
এর মাত্র 30 বছর পর আসছে পলাশির যুদ্ধ, বাংলার নবাব শাহীর পতন। তাহলে দেখো এখানে সংকেত অনুযায়ী শুদ্ধ, শুদ্ধ, অশুদ্ধ, শুদ্ধ। ঠিক আছে, 3 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। রাধা উপন্যাসের অবলম্বনে কয়েকটি মন্তব্য দেওয়া হয়েছে। বীরভূম জেলার অজয় নদীর ধারে ইলামবাজারগঞ্জ, ইলামবাজার থেকে পশ্চিমে জানুবাজার, ইলামবাজার থেকে দক্ষিণে সুখবাজার, সেই সময় ইলামবাজার ছিল বড় জমজমাট গঞ্জ। তাহলে এই যে ইলামবাজারকে কেন্দ্র করে যে তথ্যগুলো দেওয়া হলো সেই অনুযায়ী কিন্তু এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি নম্বরটা অশুদ্ধ, বাদবাকি সব কিন্তু শুদ্ধ হয়ে যাচ্ছে। 4 নম্বরে ফাল্গুন মাসের দ্বিতীয় সপ্তাহের প্রথম দিন ছিল রোববার, কিন্তু অশুদ্ধ, কারণ প্রথম দিন ছিল সোমবার। ঠিক আছে, আর বাদবাকি সব কিন্তু শুদ্ধ। 5 নম্বর, ইলামবাজারকে কেন্দ্র করে কয়েকটা যে মন্তব্য দেওয়া হয়েছে সেই মন্তব্যগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ, এবং সেই অনুযায়ী প্রথম যে আমাদের মন্তব্যটা রয়েছে, ইলামবাজারের ক্রোশ 4 দূরে শ্রীমান জয়দেব গোস্বামীর শ্রীপাঠ কেন্দুলি। এখানে ক্রোশ 4 নয়, আসলে উপন্যাসে যে তথ্য রয়েছে সেখানে হচ্ছে ক্রোশ 3। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু আমাদের ছোট ছোট জায়গাগুলোকে কিন্তু চেঞ্জ করে দিয়ে নেট কিন্তু আমাদের এইভাবে বিভ্রান্ত করার চেষ্টা করবে। আমরা কিন্তু কখনোই সেই ফাঁদে পা দেব না, এবং সেই অনুযায়ী এখানকার যে উত্তরটা তোমরা দেখতেই পাচ্ছ, এখান থেকে কিন্তু তোমরা অবশ্যই নোট নিয়ে রাখবে। 6 নম্বর দেখো, কৃষ্ণদাসীর মেয়ের নাম কি ছিল? কৃষ্ণদাসীর মেয়ের নাম ছিল গোবিন্দ মোহিনী। 7 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি, মোহিনীর পিতার নাম কি? গোপাল দাস। 8 নম্বরে, জয় গৌর নিত্যানন্দ জয় শচীনন্দন উপন্যাসের স্তবগানটি করেছে কে? কৃষ্ণদাসী। 9 নম্বরে কয়েকটি মন্তব্য দেওয়া হয়েছে, এবং সেই মন্তব্যগুলো তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ, আমি পড়ে সময় নষ্ট করছি না। এবং সেইভাবে এখানে যে সিকোয়েন্স সেটা হচ্ছে অশুদ্ধ, শুদ্ধ, শুদ্ধ, অশুদ্ধ। কেমন? পরের প্রশ্নে চলে যাই। এখানেও কয়েকটা মন্তব্য দেওয়া হয়েছে এবং তোমরা মন্তব্যগুলো দেখতে পাচ্ছ, এবং সেই মন্তব্য অনুযায়ী এখানকার যে শুদ্ধ, অশুদ্ধ, শুদ্ধ, শুদ্ধ, অর্থাৎ এই যে বি নম্বরটা যে অশুদ্ধ হচ্ছে কিভাবে? তিনি ফার্সি ভাষায় অনুরাগী এবং পৃষ্ঠপোষক, শাস্ত্রপরায়ণ এবং সত্যসন্ধানী, অর্থাৎ ফার্সি ভাষায় নয়, এটা হচ্ছে সংস্কৃত ভাষায়। কেমন? কে? এই মহারানা জয় সিং। তারপর এখানে কাশী এবং তার এই শ্রীনিবাস ঠাকুরের বংশধরের কথা বলা হচ্ছে। এবার শ্রীনিবাস ঠাকুরের বংশধর হচ্ছে রাধামোহন ঠাকুর। তাহলে এখানে শ্রীমোহন গোবিন্দমোহন ঠাকুর দেওয়া হয়েছে, তার মানে সি নম্বরটা হয়ে যাচ্ছে অশুদ্ধ। ঠিক আছে, এটা হচ্ছে সঠিক উত্তর। পরে 12 নম্বর প্রশ্ন, রাধা উপন্যাসের যে এই বাট বাবা ডাকিনীর বিদ্যার অঙ্গ, প্রেমদাস বাবাজির বষ্টমী মোহিনীর পিতামহী ছিল কামরূপের মেয়ে, বাবাজি গিয়েছিল নবদ্বীপে, সেখান থেকে ফেরার সময় নিয়ে এসেছিল বষ্টমীকে, ডাকিনী বিদ্যাকে জাগাতে হলে বাট বাইতে হয়। এই 4টা যে মন্তব্য আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে সঠিক সিকোয়েন্স শুদ্ধ, শুদ্ধ, অশুদ্ধ, শুদ্ধ। কেমন? 13 নম্বর প্রশ্ন, দাস সরকারের খাস পাইকের নাম? কালু। দেখো এখানে অপশনটা একটু ভালো মতো লক্ষ্য করে দেখো, এই 4টা অপশনের মধ্যে ভালু, কালু, নালু, কলু। এই যে কালু এবং কলুর মধ্যে কিন্তু একটা কনফিউশন ক্রিয়েট করার জন্য তোমাদের এই অপশনটা দেওয়া হয়েছে, কিন্তু আমরা কিন্তু কখনোই এইভাবে এই ইয়েতে পা দেব না। আমাদের সঠিক উত্তরটা সবসময় মনে রাখতে হবে, কালু। ঠিক আছে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, রাধে আমার মহাজন শ্যামসে খাতো করে উপন্যাসে গানটি গেয়েছে কেষ্টদাসী। দেখো উপন্যাসে কিন্তু অনেকগুলো গান রয়েছে, সেই গানগুলোকে টার্গেট করেও কিন্তু এবার প্রশ্ন হতে পারে। এবার রাধা উপন্যাস কিন্তু এবারের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। 15 নম্বর প্রশ্ন, কেলেডোমের ঠাকুরদাদা জানতো ডাকিনী বিদ্যা। নবাব সুজাউদ্দিন মারা যাওয়ার পর সফররাজ খাঁ নবাব হবে। ইতিমধ্যেই সফররাজ খাঁর হারেমে উপপত্নীর সংখ্যা শত শত। মনসা চিন্তায়েত কর্মবচসা ন প্রকাশায়েত সূত্রটি স্থাপিত করেছে চাণক্য। সেই অনুযায়ী এখানে কিন্তু সবগুলো প্রশ্নের উত্তরই কিন্তু শুদ্ধ। কেমন? এইবার আমরা বিগত বছরের প্রশ্নতে চলে যাচ্ছি যে কোথা থেকে কী প্রশ্ন এসছে। দেখো পশ্চিমবঙ্গ সেট 2020-তে যে প্রশ্নটা এসছে সেটা হচ্ছে, রাধা উপন্যাসে রসের ভজন, রসের পূজন, রসের ভজন করো গানটি কে গেয়েছে? বলাই দাস। ঠিক আছে, 17 নম্বর প্রশ্ন, যেটা আসাম সেট 2022-এ এসেছিল, সরগরল খণ্ডনং নম শিরসি মণ্ডনং দেহি পদপল্লব মুদারম। আমি একটু আগেই বলেছিলাম এটা কিন্তু, আর আমি অপশন দিইনি, এটা আমরা জানি যে এটা রাধা উপন্যাস থেকেই এসছে। এনটিএ নেট জুন 2019-এর থেকে একটা প্রশ্ন এসছে, তারাশঙ্করের রাধা উপন্যাসের 11 পরিচ্ছেদের উপনয়নের পর দীক্ষার জন্য আনন্দচাঁদ গিয়েছিলেন কোথায়? কার কাছে গিয়েছিলেন? ব্রজমোহন ভট্টাচার্যের কাছে। কেমন? 19 নম্বর প্রশ্ন, যেটা এনটিএ নেট নভেম্বর 2020-তে এসেছিল, কংসারীকে যখন ভজনা করেছি তখন কুরুক্ষেত্রের দিকে অগ্রসর আমাদের হতেই হবে। রাধা উপন্যাসে এই কথা যে বলেছিল সে হলো কেশবানন্দ। ঠিক আছে, এবার নেট 2022-এ যে প্রশ্নটা এসছে এটাই শেষ প্রশ্ন। সেখানে হচ্ছে কয়েকটি শুদ্ধ অশুদ্ধ মন্তব্য দেওয়া হয়েছে। কি বলেছে? মাধবানন্দ জানেন লোকেরা লৌকিক জীবনে যত দুর্বল ও অসহায় হয় ততই তারা অলৌকিককে আঁকড়ে ধরতে চায়।
মাধবানন্দ বলেছিলেন যে একালে প্রজা ভ্রষ্ট চরিত্র দুর্বল হলেই রাজা নিশ্চিত থাকে এবং বিশেষত রাজা ও প্রজা যেখানে ভিন্ন ধর্মাবলম্বী হয়। মাধবানন্দ হাতেমপুরের ফৌজদার হাফেজ খাঁয়ের উদ্দেশ্যে পত্র লিখেছিলেন। মাধবানন্দ বলেছিলেন নারীকে রক্ষা করতে না পারলে ধর্ম অচঞ্চল হবে। মাধবানন্দ তার অলৌকিক শক্তি প্রকাশ করেছিলেন সিদ্ধ পীর সৈয়দ হোসেনের সাহেবের কাছে। তাহলে সেই হিসাবে আমাদের বি, সি এবং ডি এই তিনটে মন্তব্য শুদ্ধ পাচ্ছি, বাদবাকি এ এবং ইটা অশুদ্ধ হিসেবে থেকে যাচ্ছে। সেই হিসেবে আমাদের এই উত্তরটা হয়ে যাচ্ছে কেবল বি, সি এবং ডি। কেমন? তাহলে এই যে তোমাদের সামনে 20টা প্রশ্নের যে গুচ্ছ রাখা হয়েছে, সেখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে সেটাকে কিন্তু আমরা অবশ্যই এই মন্তব্যের শুদ্ধ অশুদ্ধের জায়গাটাকে খুব গুরুত্ব দিচ্ছি। এবং রাধা উপন্যাস কিন্তু এইবারের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ, আমি কিন্তু বারবার করে বলছি তোমাদের। আর যাদের মনে হচ্ছে যে না একজন গাইড তোমাদের প্রয়োজন, আমাদের যে নেটসেট কোর্স রয়েছে সেখানে কিন্তু তোমরা অবশ্যই যুক্ত হতে পারো এবং যুক্ত হয়ে কিন্তু আমাদের সাথে তোমরা তোমাদের লক্ষ্যকে পূরণ করতে পারো। আজকে এখানেই শেষ করছি। এরকম যদি তোমাদের ভিডিওগুলো পেতে চাও আমাকে কমেন্টে জানাও, এরপরে কি বিষয়ে তোমাদের আলোচনা করা যদি ভালো হয়, যে কোন সাবজেক্টটা বা কোন টপিকটা নিয়ে আলোচনা করলে ভালো হবে, তোমরা অবশ্যই আমার সাথে কমেন্টে যোগাযোগ করতে পারো। আমাদের গ্রুপ রয়েছে টেলিগ্রামে, সেখানে যুক্ত হয়ে আমাদের সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো। এই ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেওয়া থাকবে। এবং এইভাবেই আমরা কিন্তু এগিয়ে যাওয়ার একটা পরিকল্পনা নিয়েছি তোমাদের জন্যই। তোমরা যদি এখানে রেসপন্স করো তাহলে আমরা অবশ্যই তোমাদের জন্য এগিয়ে থাকবো। ঠিক আছে, আজকে এখানেই শেষ করছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করো এবং তারাও জানি জানতে পারে, এইরকম করে তোমাদের সাহায্যের হাত বাড়িয়ে দাও। দেখা হবে পরের কোনো ভিডিওতে এরকমই। ততক্ষণ ভালো থেকো, পড়াশোনায় থেকো, সুস্থ থেকো।